প্রথমেই আমাদের অনুষ্ঠান শুরু করব এবার। আজকে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের ভয়েস অফ সিরিয়াস ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে লাইভ যাচ্ছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ দাস, শুভশ্রী গাঙ্গুলি, বোধহয় আমারটাও যাবে, এইসব ফেসবুক পেজ থেকে লাইভ যাচ্ছে। তো আপনাদের যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করছি একটু লাইটার নোট দিয়ে। প্রথমে আমরা যখন এই ট্রেলার লঞ্চ এবং এই মিউজিক একটা ইভিনিং ডিসাইড করছিলাম, তখন ভাবছিলাম যে আমরা কাকে দিয়ে অ্যাঙ্কারিং করাবো, হোস্ট হবে। এবার আমার আর সৌরভের যা অবস্থা পকেটের, আমরা ভাবনা চিন্তা তবুও করছিলাম যদি স্পন্সরশিপ পেয়ে এদিক ওদিক করে করা যায়। অনেক ভাবনা চিন্তা করার পর দেখলাম বাড়িতে রয়েছে একজন যে মোটামুটি অ্যাঙ্কারিং করে বেশি নাম করেছে অভিনয় করার থেকে। তো ডিসাইড করলাম যে আমিই করব, তাতে টাকাও বাঁচবে, একটু মজাও হবে। তো তাই জন্য আজকে I am your host, Yishu Sengupta of this evening. Now, আজকে আমাদের কাছে, আমাদের অভিমান এই টিমের কাছে আজকে এই সামনের বসার জায়গায় যারা বসে আছে, আমার কাছে পার্সোনালি এটা একটা স্বপ্নের মতো। কারণ যাদের হাত ধরে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। একটা সময় আমার একটা ছবি করার কথা ছিল, কিন্তু সেই ছবিটা হয়নি। তখন আমি টেলিভিশন করছি 2000 সাল, 2001। তারপর ডিসাইড করি যে না, টেলিভিশন করব না, ফিল্ম করব। সব প্রডিউসারদের বলে দিলাম টেলিভিশনে যে আমি আর করবো না, আমার ওই যা হয় টেলিভিশনে 2 মাস 1 মাস এইসব করে করে আলটিমেটলি হয়ে গেল। এবং বাড়িতে বসে আছি, 6 মাস হয়ে গেছে, কোনো ছবি আর আসছে না। এই প্রথম সারিতে যারা বসে আছে তার মধ্যে একজন ডিরেক্টর ফোন করে আমাকে বলে যে যিশু, তুমি আমাকে তুমি করে বলে, তুমি এই দিনগুলো খালি আছো? আমি বললাম হ্যাঁ। এবং তার ফোন যখন পেয়েছিলাম আমার কাছে, মানে I missed a heartbeat। তো তার ছবি দিয়ে আমার, তার আগে ছবি করেছিলাম, কিন্তু টেলিভিশন ছাড়ার পর যখন ছবিতে একবারেই আসবো ঠিক করে, সেই সময় যে ফোনটা আসে এবং সেই ভদ্রলোক আমার সামনে আজকে বসে আছে, তার নাম স্বপন সাহা। এবং সেদিন থেকে আমার ছবি চলার যাত্রা শুরু। তারপর রেসেস হিস্ট্রি, আজকে বহুদিন কেটে গেছে। তার পাশে যিনি বসে আছেন অনুপ সেনগুপ্ত, তার প্রথম ছবিতে আমার এখনো মনে আছে। এবং স্বপনদার ডান দিকে যিনি বসে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডান দিকে যিনি বসে আছেন হরনাথ চক্রবর্তী। এই গল্পটা খুব মজার গল্প। ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং করছি, ছবির নাম বোধহয় সংগ্রাম ছবির নাম। এবং তার পরের দিন আমার চলে যাওয়ার কথা মাইসোর। অনুপ সেনগুপ্ত প্রথম ছবি করছি। অনুপদার একটা খুব সুন্দর মজা আছে। আমি বোধহয় ওয়ান অফ দ্য অনলি, মানে কয়েকজনের মধ্যে বোধহয় আমি একজন যাকে অনুপদা তুই করে বলে, নইলে আপনি করে বলে বা তুমি করে বলে। তো যখন কথাবার্তা হয়েছে ছবি, তুই চলে আসবি, তুই এটা হবি, তুই ওটা করবি, এটা হয়ে গেছে, অনুপদা বলে দিয়েছে। হরদার বিশাল সেট পড়েছে, সে সময় সেটে শুটিং হতো। আমার অনেক বয়স, বলে দিলাম, বহুদিন আগের কথাটা। তো বিশাল বড় সেট পড়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিরো, আমি সেকেন্ড লিড। এবং হরদার শুটিং সেদিনকে ছেড়ে দেওয়ার কথা, আমার পোর্শন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয় না। এবার আমি হরদাকে গিয়ে বলি, হরদা আমার তো কালকে ফ্লাইট সকালবেলা, আমি তো মাইসোর যাচ্ছি, অনুপদার ছবির শুটিং। বললো না, আমি এইসব জানি না, আমি বলতে পারবো না, শুটিং শেষ হয়নি, এত বড় সেট আমি কি তোমার জন্য ফেলে রাখবো নাকি? তখন সাহস হয়নি, বলে যে আমি তাহলে কি করব। আমি বেরিয়ে আসি, আর যেটা আমার স্পেশালিটি কান্না,
সামনে তখন বুম্বাদার ওই খোলা চেয়ারগুলো হতো আগেকার দিনের, সে বড় চেয়ার, বুম্বাদা বসে আছেন, আমি বুম্বাদার কাছে গিয়ে পাশে একটা চেয়ার নিয়ে বসে কথা বলতে গিয়ে কেঁদে ফেলি। কি হয়েছে তোর? বললাম আমাকে হরদা ছাড়ছে না, আর কালকে অনুপদার শুটিং, আমার মাইসোর যেতে হবে। হ্যাঁ তো বললাম না মানে আমার তো তাহলে ওই ছবি থেকে আমায় বাদ দিয়ে দেবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনুপ সেনগুপ্ত থেকে, ও তার আগে অনুপদার গল্পটা বলি, যেখানে তুই করে বলে আমি ফোন করে যখন বলেছি, হ্যাঁ কি হচ্ছে বল, বললাম কালকে এই ব্যাপার, হরদা ছাড়ছে না, আমি পরশু দিন যদি আসি অসুবিধা হবে, আপনি দেখে নিন আপনি কি করবেন, আপনি বুঝে নিন, আমার কিন্তু কালকে আপনাকে দরকার সেকেন্ড হাফে, আপনি সকালে আসবেন, আপনি বুঝে নিন আপনি কি করবেন। এই যে আপনি বলেছে আমি শেষ। ছোট করে বলি, বুম্বাদা সেদিনকে অনুপদাকে ফোন করে এবং বলে যে এই ব্যাপার, তো একটু তুই দেখ অসুবিধা হবে। অনুপদা অবভিয়াসলি, বুম্বাদা ফোন করেছে অনুপদার সাথে, বুম্বাদা কথা বলে, বুম্বাদা হরদাকে বলে শোন আজকে আমার পোর্শনগুলো শ্যুট করিস না, যিশুগুলো শেষ করে নে, কালকের মধ্যে শেষ করে যিশুকে ছেড়ে দে। সো দিস ওয়াজ হোয়াট আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ওয়াজ। And why I'm saying it was, এই ফ্যামিলি আমরা বলি যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলি, this was the family I used to belong to, and আমি সত্যি প্রাউড। বহু জায়গায় কাজ করেছি, ডেফিনেটলি কাজ করছি এখনো, ভবিষ্যতে ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে হয়তো আরো কাজ করব, কিন্তু যে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, যেটা আমি সত্যি ফ্যামিলি মনে করি, আজকে তারা আমার সামনে বসে আছে, এবং থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এখানে এসছো, আজকে আমার সৌরভ, আমাদের এভাইসো সিরিয়াস ফিল্মসের এই প্রথম কাজের, কি বলবো, প্রথম কাজের এই যে আজকে মিউজিক লঞ্চ হচ্ছে বা আজকে এই ট্রেলার লঞ্চ হচ্ছে, সেখানে তোমরা এসছো আশীর্বাদ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমি একজনকে ডাকবো আজকে এই অনুষ্ঠানটা শুরু করার জন্য, যিনি আমার বন্ধু, যিনি আমার খুব কাছের একজন মানুষ এবং আপনাদের সকলের কাছের মানুষ। আমি রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে। শ্রীজাতকে আমি গতকাল ফোন করি, কেন শ্রীজাতকে আজকে মঞ্চে প্রথমে ডাকলাম সেটা আপনাদের বলি। শ্রীজাত এরকম ব্যাপার হচ্ছে, apart from he is the script writer of আবহমান, আমাদের স্ক্রিন প্লে, আমাদের ডায়লগ রাইটার শ্রীজাত। আমি নিমন্ত্রণ করার সময় ওকে বলি যে শ্রীজাত তুমি কি আমাদের অভিমানের জন্য কিছু লিখে আনতে পারো, কালকে আমাদের অভিমানের মিউজিক এবং ট্রেলার লঞ্চ আছে। বলতে হবে না, আমার অলরেডি 4টে লাইন লেখা ছিলই, ভেবেছিলাম বলবো, তো আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি। তো সেই ভাবনা, সেই ভালোবাসা থেকে আজকে শ্রীজাত এখানে এসছে এবং সেই লাইনগুলো একটু শুনতে চাইবো। শ্রীজাত, শুভ সন্ধ্যা। সামনে যারা বসে আছেন তাদের সামনে কখনো দাঁড়াবো সেটা সত্যি ভাবিনি। তাদের কাজ দেখে বড় হয়েছি, তাদের কাজ দেখে বুড়োও হয়েছি, কিন্তু তাদের বয়স বাড়ছে না, তারা চিরতরুণ। আমি যিশুকে, আইডিকে, সৌরভকে, বুম্বাদাকে ধন্যবাদ জানাই এইরকম একটা সন্ধ্যার ভাবনা তৈরি করার জন্য। কারণ এই যে পরিবারের কথা যিশু বলল, সেটা সত্যি মুখের কথা হয়ে দাঁড়িয়েছে এবং ব্যবহারে সেটা আর বাকি নেই অনেক জায়গায়। আজকে অভিমানের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান অন্তত প্রমাণ করলো যে না, কোথাও একটা পরিবার টিকে আছে, পরিবারটা শেষ হয়ে যায় না। আর আমার খুব ভালো লাগছে এখানে সৌরভ আর যিশুর যে যৌথ প্রযোজনা, প্রথম কাজ, তাতে আমি জুড়ে থাকতে পেরেছি। এদের দুজনের সঙ্গে অনেক আড্ডা হয়েছে, আইটির সঙ্গে তো অনেক আড্ডা হয়েছে। আর একটা কথা বলে আমি লেখাটা পড়ব, সেটা হচ্ছে যে অভিমান বন্ধুত্বের গল্প। সবার উপরে গিয়ে সম্পর্ক যাই হোক না কেন যার সঙ্গে,
বন্ধুত্বের গল্প। আর আমি খুব গর্বিত, এখানে সৃজিত আছে, আমি নাম করেই বলবো, সৃজিত, আইভি আর যিশুর মতো তিনজন বন্ধু আমার জীবনে আছে বলেই আমি বিপদে পড়তে ভয় পাই না আজও। অভিমান খুব ভালোভাবে এগিয়ে যাক। আমি একটা লেখা পড়ি এবং যিশুকে আলাদা করে ভালোবাসা কারণ ওই লেখাটা পড়ার সুযোগ করে দিল। এই পাখিটা কি উড়বে? আচ্ছা, এটাকে ইংরেজিতে বাজ পাখি বলে, এত বাজ করছে। যাই হোক, লেখাটা পড়ি। এসো বসি আজ অতীতের ধুলো ছেড়ে, সাদা কালো ছবি হয়ে যাওয়া অ্যালবাম। কে যে চলে যাবে কখন কাদের ছেড়ে, মনে রাখা ভালো যার যার ডাক নাম। যদিও জীবন বদলেছে বহুবার, অথচ হৃদয়ে থেকে গেছে যে কে সেই। নতুন ঠিকানা জানা আছে কারো তার, কান্নার কোনো পদবি থাকতে নেই। তবু মুছি চোখ, আবার বাড়াই হাত, চেনা অচেনায় বন্ধুতা খুঁজে ফিরি। চোট বাঁধলেও আমরা বৃষ্টিপাত, আলাদা হয়েই ঝরে যাব শিগগিরি। দুটোই প্রশ্ন সারা জীবনের খোঁজ, পিছু ডাকবো কি, সাড়া দেব পিছু টানে। একটাই সাঁকো পারাপার করি রোজ, অভিমান নদী বয়ে চলে মাঝখানে। তারই স্রোত থেকে দুয়াজলা জল তুলে আমাদের এই সামান্য উপহার। জানি যে তুমিও সহজেই যাবে ভুলে, ভুলে যাওয়াটুকু মনে রাখা দরকার। এক পৃথিবীর ভালোবাসা জড়ো করে জ্বালিয়েছি দুটো মোমবাতি পাশাপাশি। সভ্যতা লেখা কয়েকটা অক্ষরে, আমি যে এখনো তোমাকেই ভালোবাসি। এ পথ দিয়েই সবাই ফিরেছে ঘরে, বদলেছে দিন কে কার সঙ্গে থাকে। তুমি বলো না, সফর শেষের পরে রাস্তা কি আর পথিককে মনে রাখে? নীরবতা আর সংলাপ দিয়ে বোনা এই তো জীবন, কিছু কথা কিছু গান। আমরা হয়তো একদিন থাকবো না, শুধু থেকে যাবে আমাদের অভিমান। এটাই বোধহয় আমাদের বোধ হয় না, এটাই অভিমানের গল্প, যেটা এই লেখার মধ্যে দিয়ে শ্রীজাত বলে গেল। এবার সময় নষ্ট না করে আমি দ্য ইন্ডাস্ট্রি তাকে মঞ্চে ডাকবো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের এই আমার দাদা, আমার খুব প্রিয় একজন মানুষ আইডি, তাকেও আমি মঞ্চে একটু আসবার জন্য অনুরোধ করবো। আমাদের বোম্বালা, প্লিজ আইডি। শুভ সন্ধ্যা। আজকে শুধুমাত্র আপনারা তো এসছেনই আমাদের এই অভিমানের ট্রেলার লঞ্চে এবং মিউজিক লঞ্চে, এবং আমার মনে হয় আজকে যে আমাদের পেজ থেকে ফেসবুক লাইভ হচ্ছেন, যারা আমাদেরকে এত বছর ধরে ভালোবেসে এসেছেন, আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, আমরা চেষ্টা করছি আজকে তাদের কাছেও পৌঁছানোর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। যিশু আজকে অনেকটাই বলেছে, এখানে বলার কিছু নেই, সময় নষ্ট করে লাভ নেই। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, যিশুকেই এটা আমি মেনলি বলবো। যিশুর যেটা একটা বিশাল বড় গুণ আছে, প্রযোজক হিসেবে বলছি, অভিনেতা হিসেবে বলছি, ও রূপটাকে কখনো ভোলে না, মাটিটাকে ভোলে না। ও আজকে কলকাতায়, বম্বেতে, সাউথে অনেক জায়গায় কাজ করছে। ওর সেই NT1-এর, আমি ওকে প্রথমে মিট করি বড় অবস্থায় NT1-এ যখন কাজ করতো। ও আমাকে এসে বললো, আমি কি এই জায়গাটায় কাজটা শুরু করব, মানে মহরত তাই বলেছিল। এই ট্রেলার লঞ্চে এসে বললো যে আমরা কি আমার কাজটা যেখান থেকে শুরু করেছি, যেখান থেকে আমি পরিচিত হয়েছি মানুষের কাছে, আমি তখন ডে নাইট NT1-এই থাকতাম, বাড়ি যেতাম না। তো তখনই ওদের দেখতাম শুটিং করছে। এখানে কি বোম্বাদার ট্রেলারটা এইভাবে লঞ্চ করা যায়,
এবং একটু একটু করে আমরা আলোচনা করে আইডির সঙ্গে, সৌরভের সঙ্গে, আজকে সত্যি যারা এসছেন, যে 4 জন মানুষ, একজন কেউ আমরা চেয়েছিলাম আজকে, তিনি একটু অসুস্থ, কিন্তু তার সত্ত্বেও প্রভাতদা, হর, স্বপনদা এবং অনু, এদের অবদান, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর অবদানটা যদি একটু আমরা দেখি, অনেকটাই মানে আমি বলবো 70-80% অবদান আছেন এই মানুষগুলোর। আমি যে আজকে কথা বলছি আপনাদের সঙ্গে, এর মধ্যে একজনকে আমরা পাইনি আজকে, সুজিত গুহ। আমরা যে কথা বলছি, পাঠ করছি, দাঁড়িয়ে আছি, এই মাটিটাকে একটা সময় কিন্তু আঁকড়ে ধরেই পরিচালকরা এই বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং আপনারা জানেন না যে কতটা পরিশ্রম, কতটা দায়বদ্ধতা, আমি যেটা বারবার বলি, দায়বদ্ধতা ছিল। যে আমি একটু আগে স্বপনদাকে বলছিলাম যে একটা ছবি কোনো কারণে একটু কম চললে স্বপনদা এসে বলতেন, বোমাদা এই ছবিটা কতটা ভালো গেল না, আমি বলতাম আমাদের আরেকটা গল্প লিখুন, আমরা করে দেবো, সেই প্রযোজক যেন থাকে। আমি বিশ্বাস করি প্রযোজকরা থাকলে আমরা অনেক বেশি কাজ করব, প্রযোজকরা থাকলে আমরা অনেক বাড়বো। সেখান থেকে আমার অভিনেতা হিসেবে নয়, দাদা হিসেবে যিশুকে এবং সৌরভকে আশীর্বাদ, যাতে ওদের এই পথ চলা শুরু আগামী 10 বছর পরে যাতে দেখি যে বাংলার সব থেকে বড় বড় ছবিগুলো এই হাউস থেকে হচ্ছে। সেখানে আমার মনে হয় আজকে প্রত্যেকটা মানুষ এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের জার্নালিস্ট বন্ধুদেরও বলছি, হয়তো আমাদের বয়স আরও তো বেড়ে যাবে, কিন্তু আপনারাও সাক্ষী হয়ে থাকলেন। সবাইকে বলবো ওদের দুজনকে আশীর্বাদ করুন। অভিনেতা হিসেবে তারা অলরেডি এস্টাবলিশ, আরও হবে, কিন্তু প্রযোজক হিসেবেও যত নতুন প্রযোজক আমাদের ইন্ডাস্ট্রিতে আসেন, ভালো কাজ করেন, তত আমাদের জন্য ভালো। তো আমি আমার জায়গা থেকে, হ্যাঁ, অভিমান, আইডির সাথে আমার এটা প্রথম কাজ, আইডি বলবো, কিন্তু ওর কাজ আমি দেখেছি এর আগে, প্রত্যেকটা কাজই প্রায় দেখেছি। ওর নিজস্ব একটা সিগনেচার আছে, আমি বেশি বলবো না, কারণ আজকে ট্রেলার লঞ্চ, তারপরে 19 তারিখ এসেই গেছে, ছবিটা দেখবেন। বাট আই ওয়াজ ভেরি হ্যাপি, কারণ আইডির স্ক্রিপ্টে একটা জিনিস লেখা আছে, স্ক্রিপ্টটাও আমি 2-3 বার শুনেছি। কোথায় আছে আমার স্ক্রিপ্ট রাইটার? হ্যাঁ, তো 2-3 বার শুনেছি স্বাভাবিকভাবেই, যেরকম আমি করে থাকি। কিন্তু তারপরে গিয়ে দেখেছি স্ক্রিপ্টের সঙ্গে সঙ্গে যখন আমি ফ্লোরে গেছি, ও কিছু কিছু অদ্ভুত ম্যাজিক্যাল জিনিস যেটা ওর ভেতরেই থাকে, সেটা খুব আগের থেকে বলে না। ফ্লোরে কাজ করতে করতে আমাদের বলেছে এটাকে এইভাবে করছো তুমি, হ্যাঁ তাহলে আমি এটা একটু অ্যাড করি। এটা করতে করতে না কোথাও ওর নিজস্ব একটা সিগনেচার, একটা ম্যাজিক্যাল জায়গা তৈরি করে ও। আর গান নিয়ে তো ওকে বলার কিছু নেই, মানে আমরা কি বলবো, মানে হি ইজ স্টলওয়ার্ড আমাদের বাংলা সিনেমার মিউজিক ডিরেক্টর হিসেবে। সো আই এম ভেরি হ্যাপি। আমার মনে হয় অভিমান সবাই ভালো লাগবে, কারণ এমনই একটা গল্প, এমনই একটা, এবং অদ্ভুত ব্যাপার যে বহুদিন আগে, বহু বছর আগে মেইন স্ট্রিম ছবি নিয়ে এই কথাটা, এখন যিশু অনেকটা বলেছে তো আমি তাড়াতাড়ি বলি। আমরা একটা ছবি করছিলাম, দুটো গল্প বলতে ইচ্ছে করছে। একটা হচ্ছে যে একটা ছবি, হরনাথ চক্রবর্তীর ছবিতে ঋতুপর্ণ ঘোষ গান লিখেছিলেন। সবাই বলতেন উনি মেইন স্ট্রিম, ঋতুপর্ণ ঘোষ তিনি অন্যরকম ছবি করেন, গান লিখেছিলেন। স্বপনদার একটা ছবিতে আমি যখন বলেছিলাম দেবজ্যোতি মিশ্রকে দিয়ে মিউজিক করাতে, স্বপনদা বলেছিল মেইন স্ট্রিম ছবিতে দেবজ্যোতি মিশ্র গান করবে। সেই ছবির গান এখনো সুপারহিট, সখী তুমি গান। এই ইতিহাসগুলো করে দিয়ে গেছে। আমার খুব আনন্দ লাগছে যে এই ছবিতে আমার ছোট ভাই, কিন্তু আমাদেরই সুজিত মুখার্জি অসাধারণভাবে একটি গান লিখেছেন, গান সুর দিয়েছেন, এবং আমার সৌভাগ্য যে সেই গানটাতে আমি লিপ দিতে পেরেছি। এটা আমার কাছে আর একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। এরপরে হোস্ট, এরপরে পরিচালক। সবাইকে নমস্কার, বড়দের প্রণাম। যা বলার যিশু বলেছে, সৌরভ যা বলতে চায় সেটাও যিশু বলেছে, দাদা বলেছে। সৌরভকে বেশি বলতে দেওয়া উচিত না, 5.5 মিনিট পরে গাড়িটা অন্যদিকে চলে যায়। তো ওই জন্য সৌরভকে আমরা যা বলার বলে দেবো পরে। কিন্তু এটা একটা বিরল মুহূর্ত। আমি একটা ছোট্ট জিনিস বলবো। লাস্ট 1.5 বছর ধরে আমার মায়ের অ্যালজাইমারটা এতটা বেড়েছে,
আমি যখন রোজ রাত্রিরে বাড়ি ফিরি, সে 3টে হোক, 10টা হোক, ভোর 4টে হোক, আমি একবার মার কাছে যাই। কোনোদিন মা চিনতে পারে, কোনোদিন চিনতে পারে না। তো এইটা হচ্ছে জীবনের সত্যি আমার কাছে। তারপরে বাকিটা আমরা বিশ্বাস করে পাচ্ছি, আর ওই বিশ্বাসের কেন্দ্রবিন্দু হচ্ছে বড়দের আশীর্বাদ। এটাকে আমি সব সময় মানি, সব সময় আমার যারা জুনিয়র তাদেরকে মানতে বলবো, আমার যারা সমসাময়িক তাদেরকে বলবো। কারণ জীবনটা, it is not about camera flashes, it is not about how many posts, it is not about Facebook, Instagram, Twitter reel, কটা রিল হলো, কতটা মানিটাইজ হলো। জীবনটা হচ্ছে আমি তোমাকে কতটা ছুঁতে পারলাম, তুমি আমাকে কতটা ছুঁতে পারলে। সেই জায়গা থেকে ঝগড়া হবে, অশান্তি হবে, কথা বন্ধ হবে। কথা মাঝে মধ্যে বন্ধ না হলে ফিরে আসার একটা মজা আছে, সেই ফিরে আসার মজাটা পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে কথা যার সঙ্গে আমার সবচেয়ে বেশি বন্ধ আছে, সামনে বসে আছে, হ্যাঁ, সৃজিত মুখার্জি। আমি সৃজিতকে আসতে বলবো, কারণ আমি সিনেমা বানানোর লোক নেই, এটাই বারবার বলেছি। এটা আমার একটা ভেকেশন, একটা ট্যুরের মতো। যাদের কাছ থেকে, যাদের সঙ্গে কাজ করে, যাদের সঙ্গে ঝগড়া করে আমি যে দুজন লোকের কাছ থেকে সিনেমা শিখেছি, একজন সৃজিত মুখার্জি, একজন কৌশিক গাঙ্গুলি। সো আমি আমার গুরুকে আমি ডাক প্রস্তুত। সৃজিত আমার কাছ থেকে সুর শেখে, কিন্তু সিনেমাটা আমি ওর কাছ থেকে শিখি। আমি এবার আর বেশি বলবো না। স্বপনদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে একটা সিনেমা। হরদার সিনেমা দেখেছি, অনুপদার সিনেমা দেখেছি, প্রভাত রায়ের সিনেমা। তো আমার কাছে এখনোই, আমার বাড়ি থেকে কিছুটা দূরে স্যার থাকতেন, তখন আমি নিচে ইন্টারকম ছিল ওনার বাড়িতে, ওনাকে ফোন করে বলেছিলাম আমি নতুন সুরকার, আপনার সঙ্গে দেখা করতে চাই। তখন উনি প্রচণ্ড বিজি, তখন আমাকে 1.5 বছর পরে একবার সময় দিয়েছিলেন। সেই দিন থেকে আমি ঠিক করি, অ্যাটলিস্ট আমার কাছে যদি নতুন কেউ, আমি আপনাকে স্যার ছোট করছি, যে আমি চেষ্টা করব যে এই জায়গাটা কতটা কমানো যায়। সবসময় যে কমাতে পেরেছি তা নয়, অনেক প্রতিকূলতা থাকে, অনেক কিছু থাকে। তো যাই হোক, এই হলো আমার এই অভিমানের গল্প, শ্রীজাতর সাথে কাজ করা। এবং আমার যারা যারা টিম আছে এখানে, তাদের সবার নাম আমি একবার বলে দিই, তারপরে আপনারা মূল অনুষ্ঠানে চলে যাব। যাদের সাথে, কাঞ্চনের সাথে আমার কোনোদিন সেভাবে কাজ করার সৌভাগ্য হয়নি, তো কাঞ্চন সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার যে ডিওপি বাবাই প্রদীপ মুখোপাধ্যায়, আমাদের সিনেমার এডিটর সুজয় দত্ত রায়, আমাদের প্রোমো এডিটর অমিত নস্কর, আমাদের সাউন্ড যারা করেছেন অদীপ সিং মানকি আর অনিন্দিত রয়, কালারিস্ট প্রসেনজিৎ, আমার মেন মিউজিক অ্যাসিস্ট্যান্ট সৌমিত, দেবায়ন, শুভদীপ, প্লাস আরও যারা গেয়েছেন, সুতীর্থ গেয়েছে সৃজিতের লেখা সুর করা গানটি, তারপরে আরমান রশিদ খান, রশিদদার সুযোগ্য পুত্র, সে গেয়েছে, দেবায়ন গেয়েছে, নতুন একজন গেয়েছেন সৃজিতা মিত্র, পাপন গেয়েছে, অন্তরা মিত্র গেয়েছে। সো বুকেটা খুব বড়। আর একটা সিনেমা করার সময় একটা পরিবার তৈরি হয়, যে পরিবারটার সঙ্গে রেগুলার ওঠা বসা, ঝগড়া ঝাঁটি, অশান্তি, কিন্তু সব গিয়ে ওই রিলিজের দিনে শেষ হয়। কিন্তু রিলিজের দিনে আরেকটা জিনিস শুরু হয়, সেটা হচ্ছে মিস করার অভিমান। সেদিনকে থেকে না আর আমাদের ওই ডেইলি যোগাযোগটা কমে যাবে। আমরা যতই বলি যোগাযোগ রাখবো, ওটা কমে যাবে। এই জন্য সেইটার একটা অভিমান শুরু হয়। আর অভিমান না থাকলে আমরা এগিয়ে যেতে পারি না। এইটুকুনি বলবো, আপনারা সবাই, বড়রা ভালো থাকবেন, আমার সমবয়সীরা ভালো থাকবেন, ছোটরা ভালো থাকবেন। আর যারা যারা অভিনয় করেছেন তাদের সবার নাম নিতে গেলে দ্য লিস্ট ইজ লং। সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর সবাই ভালো থাকবেন। আমি সৃজিতকে দু কথা বলার জন্য বলছি। আমি নেহাতি একজন খুব ছোট সিনে কর্মী এই বিশাল যজ্ঞে, এবং যেটা আইডি বললেন যে সত্যি
আমার যে সঙ্গীত গুরু যাদের সঙ্গে কাজ করে এবং যাদেরকে অ্যাসিস্ট করে, আমি পরিচালক হিসেবে যখন কোনো সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করি তাকে অ্যাকচুয়ালি লিটারালি অ্যাসিস্টও করি, তার সঙ্গে থাকি রেকর্ডিংয়ে এবং দেখার চেষ্টা করি কীভাবে একটা গান তার অবয়ব আর আত্মা তৈরি হয় ধাপে ধাপে, সেভাবেই শেখা। এবং আমি প্রভাতটাকে থ্যাংক ইউ জানাবো যে আইডি আমাকে খুব তাড়াতাড়ি চান্স দিয়েছে, নতুন হওয়া সত্ত্বেও 1.5 বছরের পরে ডেট দেয়নি, বলা মাত্র আচ্ছা ঠিক আছে তুমি ছবিটা একটা করো তাহলে। সো থ্যাংক ইউ আইডি। কিন্তু এটা যেন শেষ না হয়, তুমি আরও ছবি করবে, সেখানে আমিও যদি একটু মাঝে মধ্যে পুরো ছবি তুমি দিয়ে দাও, যেরকম আমি তোমায় অনেকগুলো পুরো ছবি দিয়েছি, তো এরকম একটা চলতে থাকুক। Now, but jokes apart, thank you so much for having me as a part of the family. And as Jishu said and as Bumbada said, it is an extended family. এবং খুব ইন্টারেস্টিংলি এইখানেই আমার মনে অভিমানের যাত্রা শুরু হয়েছিল। সো লাইফ কামস এ ফুল সার্কেল, আর বৃত্তটা এখানেই শেষ হচ্ছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ জিশু, থ্যাংক ইউ বুম্বাদা। দুজনের নাম না করলেই নয়, এখানে এসছেন আমাদের গুরুজন অশোক ধানুকা। প্লিজ এসো স্টেজে, প্লিজ এসো। অসুবিধাকে ধন্যবাদ আসার জন্য, একটু লেট হয়েছে বাট অসুবিধা নেই। অনেক অনেক কংগ্রেচুলেশন যিশুকে। যিশু আমার মানে কি বলবো, একদম প্রিয় বন্ধু, ছোট ভাইয়ের মতন। আর মানে দেখে খুব ভালো লাগছে, হরদা, স্বপনদা, প্রভাতদা, অনুপদা সবাই বসে আছে, এদের সঙ্গেই আমার পুরো জীবনটা কেটেছে আসলে। রিয়েলি খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে। তো আবার কি হবে নাকি শুরু, আরেকটা ইনিংস কি শুরু হবে? মানে 4 জনকে নিয়ে হ্যাঁ একসঙ্গে। একসঙ্গে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের একটা ছোট্ট ইচ্ছে, আমার বুম্বাদার আইডি, আমাদের অভিমানের পরিবার যারা রয়েছে তাদের একটা ছোট্ট ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার জন্য আমি তার আগে সৌরভকে চট করে মঞ্চে ডেকে নেবো। সৌরভ আমার ভাই, ভুল করে হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ ও দাঁড়িয়ে, আমার দাঁড়া, না দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আমার ভাই, যার সাথে আমি ভুল করে আমার ভাইস সিরিয়াস ফিল্মস খুলে ফেলেছি। তো যাই হোক, এবার এই মঞ্চে আসার জন্য যে ইচ্ছেটা আমাদের আছে সেটা পূরণ করার জন্য আমি মঞ্চে ডেকে নেব হরনাথ চক্রবর্তীকে, স্বপন সাহাকে, অনুপ সেনগুপ্তকে এবং প্রভাত রায়কে। সুজিত প্লিজ ওপরে এসো। অশোক তুমি এসো। আচ্ছা চলে, আজকে এই 4 জন এসছেন আমাদের ইচ্ছে যেটা সেটা বলি যে ছোট্টভাবে যেটুকুনি আমাদের সাধ্য আমরা পেরেছি সেটুকুনি আমি বুম্বাদাকে রিকোয়েস্ট করব, একটি শ্রেয়া তো এসো এসো চলো প্লিজ, আমি রিকোয়েস্ট করব বুম্বাদাকে এই 4 জন মহারথীকে ফেলিসিটেট করার জন্য। বুম্বাদা, সৃজিত, আইনি, শ্রীজাত এসো, তোমরা 3 জন মিলে। এই ছবিটি স্বপনদার এবং এতে আমিও ছিলাম ছবিটি 50 উইকস চলেছিল। ছবিটির নাম স্নেহের প্রতিদান। এটার পোস্টার আমাদের ইচ্ছে ছিল ওনার হাতে তুলে দেওয়ার জন্য, তো এটা স্বপনদার জন্য। স্নেহের প্রতিদানের বুম্বাদা আছে, আমি আছি, রচনা ছিল এবং আরও অনেকে ছিলেন, রঞ্জিত কাকু ছিলেন। তো আজকে এইটার জন্য 50 উইকস চলেছিল স্নেহের প্রতিদান। থ্যাংক ইউ স্বপনদা, থ্যাংক ইউ সো মাচ। এরপরে প্রভাতদার কাছে যাব, বুম্বাদাই যাবে, তোমার দাঁড়াতে হবে না প্রভাতদা। খেলাঘর, this was also a massive hit at its time এবং তার পোস্টার তুলে দিচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত তুলে দিল
একটি গাছ এবং আইডি। থ্যাংক ইউ। এরপরে যাব হরনাথ চক্রবর্তীর কাছে, বোম্বাদাই যাবে আবার। এই ছবি নিয়ে আমরা আর কিছু বলবো না। ছবিটির নাম হচ্ছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। জোরে হাততালি হবে এটার জন্য। এটা কত সপ্তাহ চলেছিল সত্যি আমরা জানি না, আমরা জানতেও চাই না। সো এই পোস্টারটি তুলে দিলেন বোম্বাদা হরদার হাতে। ধন্যবাদ হরদা, থ্যাংক ইউ সো মাচ। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট অনুপ সেনগুপ্তর হাতে মায়ের আঁচল, আরেকটি সুপার ডুপার হিট। এবং এখানে এটাও 50 সপ্তাহ চলেছিল। ভাবা যায় আমরা এখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর কিরকম একটা করতে থাকি। 3 সপ্তাহ, আচ্ছা হ্যাঁ, 3টে করে শো। আর হলের সংখ্যা সেই সময়, আমি বলি আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন 2001-এ হলের সংখ্যা ছিল হচ্ছে প্রায় 700 থেকে 800। এটা অশোকজি বেটার বলতে পারবেন যারা বসে আছে। 700 থেকে 800 ইন্টু 3, তাই তো? কিছু কিছু জায়গায় কিন্তু 4ও আছে, ম্যাক্সিমাম 3টে ছিল। তো 700 ইন্টু 3 করে দিলেই যা হয় ছেড়ে দিন। আর আজকে আমরা 200-300 হল নিয়ে, শো নিয়ে, সরি হল না, শো নিয়ে আমরা আছি। আমার মনে হয়, আমার বিশ্বাস 700 না হলে অন্তত আমরা যদি আস্তে আস্তে ধীরে ধীরে 200 থেকে 300, 300 থেকে 400 অব্দি যদি দিতে পারি আমাদের বাংলায়, আমরা বাজি মাত করে দেবো। অশোকজির জন্য একটি এই হাসিটা চেঞ্জ হয়নি। হঠাৎ এই লোকটা প্রথমে আমার সঙ্গে আমার জীবনের প্রথম আলাপটা বলি। অনুপ বলল একজন ছবি বানাতে চান, তিনি বাংলা সিনেমায় এখন অনেক টাকা পয়সা লাগাচ্ছেন, 3-4টে ছবি একসাথে করবে। আমার তখন একটা ম্যান্ডিকুলার ফ্ল্যাট ছিল, বেশ ভালোই ফ্ল্যাট ছিল, অনেকে বেচতে আসছে ছিল। সো অনুপ নিয়ে আসলো। আমি প্রথম অশোকটাকে দেখলাম, দেখে বললাম চা কফি খান। তারপরে বললাম আপনি কী করেন? বললাম ওই যে বাংলা ছবি, VHS, GCR। মানে আপনি আমাদের ছবি পাইরেসি করে আপনি সেই টাকা নিয়ে আপনি আমাকে নিয়ে ছবি করবেন? অনুপ আমি এর সঙ্গে ছবি করবো না। 3 মাস লেগেছিল বোঝাতে যে না ওইটা না, একটু পাইরেসি করেন না। তখন আমরা না খুব অ্যালার্ট হয়ে থাকতাম যে আমাদের কোনো ছবি যদি বেরিয়ে যায়, আমাদের ছবি VHS রাস্তায় যাচ্ছে পয়লারে। তারপরে অশোকদার সাথে আমার মানে এসকে মুভিজের বোধহয় প্রথম ছবি, তাই তো? অফিসিয়ালি প্রথম ছবি অন্নদাতা। আর অন্নদাতা কোথায় নিয়ে গেছে আমরা জানি। থ্যাংক ইউ অশোকদা। চরিত্র অভিনেতা এই সিনেমার, অভিমান সিনেমার ইন্দ্রদীপ দাশগুপ্তর নির্দেশনায়। এবং ওয়াই সো সিরিয়াস, মানে আমি আপনার কোম্পানির নাম বলছি না। তো এই দুজন আমাদের প্রযোজক দ্বয়, মানে একজন নয়, দয়বাবু আসুন আসুন, কন্টিনিউয়াস এখনো দেখে চলেছেন দুজনের মোবাইল। আজকে এইখানে দাঁড়িয়ে আমি জানি বোম্বাদা অনেক বছর ধরে যিশুকেও চেনে, সৌরভের সঙ্গে এই ছবির সময় পরিচয় হয়েছে, দুজন দুরকমের। তো আমি বুঝতে পেরেছি কেন এই প্রোডাকশন হাউসের নাম ওয়াই সো সিরিয়াস। দুই প্রযোজক দ্বয় দুজনকেই জিজ্ঞেস করে কি হলো যিশু, এত টেনশন করছো কেন, ওয়াই সো সিরিয়াস? এটা হয়েছে, আমি এর মুখ দেখে বুঝতে পারি, কেননা অনেক পুরনো বন্ধু, একসঙ্গে অনেক কাজ করেছি। এবার আমিও বুঝতে পারি, সৌরভের সঙ্গেও কাজ করেছি। ও বলছে সৌরভ তুই এরকম করে বলছিস ওয়াই সো সিরিয়াস। কিন্তু আমি জানি যে এই সিরিয়াসনেসটা ওদের মধ্যে না থাকলে আমরা এই কাজটা করতে পারতাম না। এবং আমি সবাই বলেছেন আমি খুব মানে একজন মানে ক্ষুদ্র স্টার নই, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারও নই, আমি মানে ক্ষুদ্র একজন চরিত্র অভিনেতা হয়ে আজকে এমন একটা যুগের সামনে দাঁড়িয়ে, একটু আগে যখন অফিসে গেছিলাম সবাইকে নমস্কার করছিলাম, আমাদের এখানে যারা না ওই সিঙ্গেল প্লেক্স হলগুলোতে যখন 1 সপ্তাহ ধরে সিনেমার টিকিট পাওয়া যেত না বাংলা ছবি, আর একজন ভদ্রলোকের সঙ্গে যেখানে আমরা কাজ করছি, আমি ভাগ্যবান, তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরে বাবা যে ছবিই যাচ্ছি, ভিন্ন ছবি, পরপর ধরুন নর্থ ক্যালকাটা হলে বা আমাদের এখানে ধরুন বিজলি, ইন্দিরা,
পূর্ণ ভারতী এরকম হলে, আমি হাজরায় থাকি বলে তাই বলছি, যেখানেই যাচ্ছি স্বপনবাবুর ছবি, এখানেও বুমবালা, আরেকটা- ওদিকে তাকাচ্ছি হরবাবুর ছবি, এটাও বুমবালা। না, এক সেকেন্ড, আপনাদের একটা সময় বলি, দুর্গাপুজোর সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসাথে কটা ছবি রিলিজ করতে পারে একজন হিরোর? একই দিনে, একই বছরের একই দিনে কটা ছবি রিলিজ? এটা একটা কোয়েশ্চেন আপনাদের কাছে। না, এক বছর না, একই দিনে কটা ছবি রিলিজ করতে পারে দুর্গাপুজোর সময়? কেউ কি বলতে পারবেন? ইয়েস? না, কি না, অতটা নয়, 99, রাইট রাইট। সাইক্লোন ইয়েস। এবি আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে অষ্টমীর দিন সতর্কবার্তা, কেউ বাইরে বেরোবেন না। কারেক্ট। 24 তার আগের দিন আমাদের রিলিজ হয়েছে বোম্বাদার 5খানা ছবির মধ্যে আমার একটা ছবি ছিল। 5টা ছবি একদিনে রিলিজ হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। Yes, that was the era, and this is the legend we are living with. So আমাদের কাছে এটা খুব বড় পাওনা। So hopefully অতটা না হলেও কিছুটা তো আমরা পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস, কি না কাঞ্চন? এত এত তুই হিচকি খাচ্ছিস কেন অত? না না, ওই সময়টার কথা বলছি। না না, ও বাপ, না ওটা শোনো, একটা কিছু যুগ থাকে, সেটাই তো বললাম, ওটা একটা যুগ কাছাকাছি থাকে, যদি যেতে পারি। একটা যুগ থাকে। আমি সত্যি কথা বলছি যে এই যে ভদ্রলোক, সাদা চুলওয়ালা ভদ্রলোক এখানে বসে রয়েছেন, যার নাম হরনাথ চক্রবর্তী, আমার বলতে এতটুকু দ্বিধা নেই, উনি আমাকে কমার্শিয়াল বানিয়েছেন। আপনারা যারা ওখানে রয়েছেন না দাদা, কমার্শিয়াল বেশ করেছি, বলছি গর্বের সঙ্গে বলছি, বাণিজ্যিক বানিয়েছেন। একটা বাণিজ্যিক বাংলা ছবি করতে গিয়ে আমরা তো চরিত্রাভিনেতা, আমরা চেষ্টা করতাম যদি তাড়াতাড়ি ব্যাকআপ হওয়ার হয় এগুলো চুরিবিদ্যে, কোনো সময় যদি হিরোর সঙ্গে সিন থাকে কাছাকাছি থাকো, কারণ ওনার আগে ব্যাকআপ হবে, আমারও তাড়াতাড়ি হয়ে যাবে, এরকমই। কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেখা, ফাইট, গান, তার গানে লিপ দেওয়া, ফাইট করা, এগুলো একটা যুগ, এগুলো শিখেছি ওখানে বসে বসে এনাদের কাছে, স্বপনদার কাছে। মানে ওটা ওনার হার্ড ডিস্ক, এই মনিটার টনিটার এত ইত্যাদি ছিল না। আর তখন ওয়ান মোর, জাস্ট ফর ওয়ান মোর, এটা ছিল না, ক্যাম্প ছিল তো এই জন্য আমাদের ওরকম বলা হতো, শোনো এটা তোমার ভিডিওর ফিতে নয়, মুছে মুছে করা যাবে, ক্যাম্প জানো তো কি দাম, এরকম আমাদের বলা হতো। কিন্তু এই আমি আর যিশু সেনগুপ্ত সেই ছবিতে ছিলাম, সবাই বলেছে আমি একটু ফুটেজ খাচ্ছি, তার কারণ হলো সেটা আমরা রোহিণীতে শুটিং করছিলাম। হ্যাঁ, তখনকার সুইজারল্যান্ড, আপনাদের ইটালি, সব আমাদের রোহিণীতে হতো। সবই সাহার ফেভারিট জায়গা ছিল না। রোহিণীতে শুটিং করেছিলাম, তারপর কাট্টু এই আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে সেট করেছিল। আমরা ওখানে ঘর মানে বাড়িটার দিকে এগোলাম, তারপর ঘরে ঢুকবো। ওই ঠান্ডার পর এখানে মে মাসে শুটিং ছিল। ওই আমার ভাগ্য, মাঙ্কি ক্যাব আমার যেরকম থাকে, সঙ্গে মাফলারটা নিয়েছিলাম, কিন্তু কোন দিকে বুঝতে পারছিলাম না, গুলিয়ে গেছে। আমি গিয়ে তখন ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা বলতে গেলে একটু, বাংলা যাকে পা বলে, কলোকিয়াল শব্দে যাকে ঠ্যাং বলে, একটু কাঁপে। তো আমি গিয়ে বলছিলাম, কি হয়েছে? বললাম যে আমার গুলিয়ে গেছে, আমার ডান দিকে ছিল না বাঁ কাঁধে ছিল, আমার মনে পড়ছে বাঁ কাঁধে। আমি বললাম যে আরেকবার যদি মানে বাঁ কাঁধে। আমি এডিদেরও জিজ্ঞেস করলাম, এডিরা হাঁ করে যেন মংলা গরু হারিয়ে গেছে তাকিয়ে রইল। মানে তখন তো আর তো মোবাইল ছিল না, ছবি তোলার ইয়ে ছিল না, লেখা থাকতো, তাও গুলিয়ে গেছিলেন। আমি বললাম, ডিরেক্টর বলেছি যা থাকে কপালে, বাঁ কাঁধে করে ভুলে গেছি। তারপর তখন ডাবিং করতে গেছি, আমি তো তখন ভুলে গেছি ডাবিং চলছে, ওই সিনটা এসছে, হঠাৎ দেখলাম পজ হয়ে গেল। আমি বললাম হ্যালো শুনুন না, থেমে গেল কেন, চলুন। আমি জানি না তখন স্বপনদা এসছেন, তখন ছিলেন না, পরে এসছেন। আমি কইতেছি, হ্যাঁ বলুন, এই সিনটা মনে পড়ে? হ্যাঁ, মানে ওই যে তুমি বলেছিলে ডান কাঁধে না বাঁ কাঁধে? হ্যাঁ, কি দেখছো? আমার বাঁ কাঁধে। পরে যা হয়, মূর্খ মানুষ তো, জানতে খুব ইচ্ছে করে। ভেতরে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি করে মনে রাখলেন বাঁ কাঁধে? বলো তুমি রাইটই তো? হ্যাঁ আমি রাইটই, আমার ডানা। বললো ডানা গিয়ে সবসময় দেখবে বাঁ কাঁধের দিকেই যায়। এটা আমার কাছে শিক্ষা, এটা কিছুই নয়, কিন্তু এটা না আমার কাছে একটা গোল্ডেন শিক্ষা হয়ে গেছিল। আর ওটার হার্ড ডিস্ক, কম্পিউটার, ওটা নিয়ে কোনো কথা বলবো না। সবাই এখানে যারা রয়েছেন, একটা যুগ আমরা মিস করি বুম্বাদাকে। কেন? একটাই কারণে, আসলে ওনারা না ফ্যান চলা হলে ভেজিটেবিল চপ আর 10 টাকার পপকর্ন খাওয়া লোকদের কাছ থেকে সিটি কুড়িয়েছেন, ক্যারামেল পপকর্নের কাছ থেকে নয়।
ভালো থাকবেন আপনারা, আপনারা থাকলে ইতিহাস বেঁচে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আরমান নেমে আসছে, ওই যে এক্ষুনি গান গাইছিল, ব্রিলিয়েন্ট সিঙ্গার, আমাদের ফিউচার। একটা জোরে হাততালি আরমানের জন্য, সুতীর্থর জন্য একটা জোরে হাততালি প্লিজ। রিতমের জন্য একটা জোরে হাততালি। রিতম একটু দাঁড়া, তুমি একটু আসো, একটু দাঁড়া। সৃজিতা, হ্যাঁ আমি তো বলতেই যাচ্ছিলাম, রেগে কি আবার চলে যাচ্ছ কেন অভিমান করে? আমার সঙ্গে লাস্ট 10 বছর যে লোকটা অতপ্রতভাবে মিউজিকের কাজ করেছে, তাকে এই সিনেমার ট্রেলারের মিউজিক সেই ডিজাইন করেছে, সেই কম্পোজ করেছে। তো আপনারা এই মানুষগুলো তো পর্দার পেছনেই রয়ে যায়, তো আমি এই সুযোগে তাকে আমি চাইছি আপনাদের সবার সামনে আনতে, এবং এটা লাইভ হচ্ছে বলে সে আরও মানুষ জানবে। তার নাম হচ্ছে শ্রমিক চক্রবর্তী। এ কিন্তু সেই সাইলেন্ট সেনাপতি বলতে পারি, যে কিন্তু বাংলা সিনেমার সাথে অনেক বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ শ্রমিক। তারপরে লিড গিটারে ছিল জাকির, যে অ্যাকচুয়ালি আমাদের স্পাইন আর কি, এবং অনেক দিনের বন্ধু, ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান। জাকিরের জন্য একটা জোরে হাততালি। পারকাশনে ছিল শুভর জন্য একটা জোরে হাততালি। আমাদের বেস গিটার ছিল প্রণয়ের জন্য একটা জোরে হাততালি। এবং অদ্ভুতভাবে মালবাজার থেকে উড়ে আসা যে ছেলেটি বাঁশি বাজাতে সেটা হচ্ছে পলের জন্য একটা জোরে হাততালি। এটা একটা ট্রিভিয়া আছে, সেটা যিশুদা বলুক। ছোট্ট ট্রিভিয়া, পল অ্যাকচুয়ালি ছবিতে আছে, এই গানটাতে ইনফ্যাক্ট পল একটা গানে বাজিয়েছে, ও ছিল। তো আমরা একজনের নাম বলি, আইটি হয়তো বলো, না তুই ওই ছেলেটাকে ডাক যে শুটিংয়ে ছিল। আল্লাহ, ও কি মিউজিশিয়ান? বললো হ্যাঁ ও বাজে। তুমি শুনলে কি করে? বললো যেঙ্গে ঘটছিল, যেঙ্গে শুটিংটা হচ্ছিল সেখানে শুনেছি। আল্লাহ, তুমি শিওর তো? বললো হ্যাঁ, আমি যেরকমভাবে থাকে আমাদের আইডি নারায়ণ হিসেবে, আমি যা বলছি সেটা শোনো, ওকে ডাকো। তো ডাকলাম আমরা, ফোন আমার করার কথা, প্রথমে সৌরভের করার কথা। সৌরভ, কে সৌরভ? বললো সৌরভ দাস, আমি ওই অভিনয় করি। হ্যাঁ তো? না মানে আমি মন্টু পাইলার। হ্যাঁ তো? তারপর হ্যালো কেটে গেল ফোন। আবার ফোন লাগানো হয়, ওকে দেওয়া হয়। তখন সৌরভ বলে, আমি এতটা দিতে পারছি না দাদা, তুমি কথা বলো। এবার আমার পালা, আমি ফোন দিলাম। বল বলছো? হ্যাঁ কে? হ্যালো, আমার নাম যিশু সেনগুপ্ত। হ্যাঁ তো? মানে আমি অভিনয় করি, যিশু সেনগুপ্ত আমি। হ্যাঁ তো? আইলাম যে না মানে কোনো তো নেই, ব্যাপারটা হচ্ছে শুনুন, আমি মালবাজারে আছি, কিছু শুনতে পাচ্ছি না, এখন ফোন করবো না, পরে কথা হবে। এবার তারপরে হলো যে না মানে শোনো, আমি যিশু, আমি অভিনয়, হ্যাঁ যিশু সেনগুপ্ত তো, হ্যাঁ বলুন। আলাম যে এরকম ব্যাপার, আইডি বলেছে ফোন করতে। হ্যাঁ তো? আলাম না তো নয় দাদা, একটা আছে, আপনি যদি একটু বাজিয়ে দেন তো। হ্যাঁ আমি মালবাজার আছি, পরের দিন আমি আসছি, আমি কালকে আসছি, কালকে ফোন করব। তো এই হচ্ছে আমাদের পল। আজকে ওকে আমরা পেয়েছি, আমরা সত্যি সৌভাগ্য আমাদের। না অনেকদিন পর আমাদেরকে অকাত দেখিয়ে দেওয়ার মানুষটি হচ্ছে পল। আমরা আমাদের জায়গা বুঝে গেছি। সৌরভ আর আমি যিশুকে, ও হচ্ছে সৌরভকে। আই ওয়েন্ট টু দিস এক্সটেন্ট, আমি বুঝেছি। আর মন্টু কে আরাম ছেড়ে আর হবে না, এই মাটি থেকে উঠে গেছে, আমি এখানে দাঁড়িয়েছি। তো বাকিদের হোক। বাকি আর একজনই বাকি আছে, সৃজিতার জন্য একটা জোরে হাততালি। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ সো ভেরি মাচ গাইস, থ্যাংক ইউ। অসাধারণ, থ্যাংক ইউ। হ্যাঁ চলো দাদা, দেখি কি পারো। আমি আর পারবো না। হ্যাঁ এবার তোর পারার কথা। ঠিক আছে, আমাকে একটু কিউ কার্ড দাও, কারণ আমি নিজে পারি না কিছু। কোথায় আছো? হ্যাঁ ওকে। তো আমি আসলে দেখো, আমরা শুট করেছি অভিমান, এখানে আমাদের পুরো কাস্ট ক্রু আছে, তাদের সবাইকে এখানে ডাকবো একটু পরে। তবে তার আগে যাদের জন্য এই ছবিটা করতে পেরেছি, শুভশ্রী কিন্তু এখনো কোনো কথাই বলেনি দাদা। শুভশ্রীকে আগে মঞ্চে ডাকা উচিত। অ্যাবসলিউটলি, আমার মনে হয় কিন্তু বলা উচিত। হ্যাঁ আপনি একটু মঞ্চে আসেন। শুভ প্লিজ। আর শুভশ্রীর জন্য হাততালি প্লিজ। শুভ সন্ধ্যা। প্রথমেই সরি বলি, আমার অনেকটা লেট হয়ে গেছে আসতে। সন্ধ্যাবেলার প্রচুর পুরো ট্রাফিকটাই আমি পেয়েছি, আমি অনেকটা দূরে ছিলাম। দারুণ একটা সন্ধ্যা। আমি মানে হাফ অফ দ্য মানে ট্রেলার লঞ্চ হওয়া অব্দি ফোনেই দেখছিলাম লাইভ, আর প্রায় কাঁদছিলাম যে আমি পৌঁছতে পারলাম না।
বাট ঠিক সময় মানে মিউজিক্যাল মোমেন্টগুলো আমি মিস করতে চাইছিলাম না, ঠিক সে সময় এসে পৌঁছেছি। অভিমানের টিজার গান প্রচুর ভালোবাসা পাচ্ছে, প্রচুর পজিটিভ সব কমেন্টস আমরা পাচ্ছি এবং বুঝতেই পারছেন আমরা কিভাবে নিজেদের শুটিংটা করেছি। মানে সব সময় গান বাজনা আর্ট মিউজিক সব কিছুর মধ্যে দিয়েই আমরা ছিলাম, সবসময় থেকেছি এবং আজকেও আছি। আর আমার এই রকমভাবে ট্রেলার লঞ্চ এবং মিউজিক লঞ্চ আমার ভীষণ প্রিয়, আমার ভীষণ কাছে। তাই আমি পুরো ক্রেডিটটাই যিশুদা এবং সৌরভ এবং টিমকে দিতে চাই, এটা ওদের ব্রেন চাইল্ড। অ্যান্ড অফকোর্স যারা যারা এখানে এসেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ, যারা মিডিয়ার বন্ধুরা আছেও তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছবিটা ভালো করে প্রমোট করো। 19 জুন আমাদের ছবি আসছে সিনেমা হলে, সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতেই হবে। ওটিটি বা অন্য কোনো কিছুর জন্য যেন অপেক্ষা করবে না। আইডির সাথে এটা আমার 3 নম্বর ছবি। আইডি ইজ ভেরি ভেরি স্পেশাল। সবসময় যেটা আমি বলি যে আইডির গল্প বলার ধরন, আইডি অদ্ভুত একটা ম্যাজিক ক্রিয়েট করতে পারে স্ক্রিনে, অদ্ভুত একটা রিয়েল আর আনরিয়েল দুনিয়ার মধ্যে আমাদেরকে বাস করাতে পারে। সো থ্যাংক ইউ আইডি, থ্যাংক ইউ সো মাচ ফর শ্রী, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অভিমান। সৌরভ আর যিশুদা, ওয়াই সো সিরিয়াস, এটা অনেকবার সবাই হয়তো শুনে নিয়েছে, বাট তাও আমি আর একবার বলতে চাই যে আমরা দুজনে একটা ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স একসাথে জাজ করি। সেখানে প্রথমবার ওয়াই সো সিরিয়াস লঞ্চ হয়েছিল এবং যিশুদার সাথে প্রথমেই কথা হয়েছিল যে যখন আমার প্রথম ছবি হবে তুই কি আমার সাথে করবি, আমাকে ছাড়া যদি অন্য কাউকে নিয়েছো। জোকস অ্যাপার্ট, বাট সত্যি যখন ফোনটা পেয়েছিলাম খুব অবাক হয়েছিলাম। এবং ডিউরিং দ্যাট পিরিয়ড মানে ডান্স বাংলা ডান্স করতে করতে আমাদের বন্ডিংটা খুব স্ট্রং হয় এবং আমরা একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করি। আমি যিশুদাকে অনেকটা চিনতে পারি, যিশুদা আমাকে অনেকটা চিনতে পারে এবং সেই জায়গা থেকে ওদের যে ওয়াই সো সিরিয়াসের যে জার্নিটা এবং অভিমানের যে জার্নিটা সেটা এতটাই ক্লোজ টু মাই হার্ট, মানে আমি সেটা হয়তো বাক্যে বোঝাতে পারবো না। তাই আমি চাই শুধু অভিমান নয়, অভিমানের মতো আরও অনেক ভালো ভালো গল্প যেগুলো ওরা আমাদের ইন্ডাস্ট্রিকে দিতে চায় সেগুলো বছরের পর বছর স্মুথ ওয়েতে, কোনো টেনশন ছাড়া, কোনো রকম কোনো মানে কি বলবো বাধা ছাড়া ওরা আমাদেরকে উপহার দিয়ে যেতে পারে। তাতে আমরা মানে আমি থাকি না থাকি, বাট আমি মন থেকে চাই ওয়াই সো সিরিয়াস এবং তোমরা দুজন অনেক 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 বড় জায়গায় যাও। অল দ্য বেস্ট। অ্যান্ড অফকোর্স আমার এখানে কাস্ট অ্যান্ড ক্রিউ আছে সবাই, আমি যাদেরকে দেখতে পাচ্ছি না খুব একটা, কিন্তু আমি বাবাইকে দেখতে পাচ্ছি, হু ইজ মাই মোস্ট ফেভারিট, যে আমাকে লাভ ইউ বাবাই, অ্যান্ড যে আমাদের সবাইকে এত সুন্দর এই যে স্ক্রিনে দেখতে লাগে আমাদেরকে বিকজ অফ হিম। আমি শুধু এটাই বলি যে বাবাই এমন একজন আর্টিস্ট যে শুধুমাত্র মানে ক্যামেরা করে না, ওর ক্যামেরাটা হচ্ছে একজন ক্যারেক্টার সিনেমার মধ্যে। সো মানে আমাদের সিনেমাকে সেটা অনেক এনহ্যান্স করে। থ্যাংক ইউ সো মাচ বাবাই। অ্যান্ড অফকোর্স বাকি কাস্ট অ্যান্ড ক্রিউ সবাই আসবে। থ্যাংক ইউ, আমার এটুকুই বলার ছিল। ট্রেলার সবাই দেখে নিয়েছো, কেমন লেগেছে আর একবার যদি শুনি তাহলে খুব ভালো লাগবে। ট্রেলার কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। শুভ একটু ওয়েট করতে বলছি 2 সেকেন্ড। হ্যাঁ, এই ছবিটা অভিমান যেটা 19 জুন আসছে এবং সেটা আমি চাইবো আপনারা সবাই ছড়িয়ে দিন। পুরো আজকে ট্রেলারটা বেরিয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি যদি শেয়ার করেন খুব ভালো লাগবে। মিডিয়া বন্ধুরা যতটা পারবে ততটা ছড়াবেন আর কি। হ্যাঁ, কেউ এরকমভাবে বলবে না ছড়াতে। হ্যাঁ, আমি বলবো, কারণ আমি সারা জীবন ছড়িয়ে এসেছি। হ্যাঁ, ছড়িয়ে এসে দেখুন আজকে ঠিক এই স্টেজটায় পৌঁছে গেছি। তো ছড়ালেও একটা জায়গায় ঠিক পৌঁছানো যায় যদি হার্ডওয়ার্কটা ঠিক জায়গায় থাকে, আমার মনে হয়। তো সেখান থেকেই আজকে আমার চোখের সামনে মা বসে, বোন বসে, বাবা বসে, আপনারা সবাই আছেন, আমার বউ আছে। তো সেক্ষেত্রে এর থেকে বড় কিছু হতে পারে না যখন একটা সময় তুমি ভাবতে যে কিছুই হবে না লাইফে, হয়তো সেখান থেকে আজকে এই স্টেজে দাঁড়িয়ে এই মানুষদের সামনে দাঁড়িয়ে মাইক হাতে কথা বলছি, মানে কিছু তো করতে পেরেছি। সো থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউনিভার্স। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব মিডিয়া বন্ধুদের প্রচণ্ড অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গায় বা আমাকে ওই যেন পল বুঝিয়েছিল আমার অকাতটা, আপনারা সেটা করেননি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর নট ডুইং ইট। হ্যাঁ, এবার আমরা একটু এগিয়ে যাবো। আমরা একটা ছোট্ট
জিনিস করতে চাই, সেটা খুবই ছোট্ট আর কি। সে করেছিল অনেক বড় বিষয় একটা। যখন আমরা ছবি করতে যাই তখন একটা ছোট্ট ফপা হয়ে যায়, আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো স্টেপ ব্যাক করতে হবে। দাদা এটা আমি শিখেছি যে বড়গুলোকে ছোট বলেই শুরু করতে হয়, তাহলেই বড় হতে পারবে একদিন। তো আমরা হালকা একটা স্টেপ ব্যাক নেব ভাবছিলাম, কিন্তু সেই সময় সেই মানুষটা এসে হাতটা ধরে এবং আমাদেরকে এই যে ছোট্ট যে একটা নদী সেইটা পেরোতে সাহায্য করে। তো সেক্ষেত্রে আমরা স্টেজে এখন ডেকে নেব আর্টি এন্টারটেনমেন্টের কর্ণধার এবং আমার প্রিয় দাদা যিশুদা, প্রিয় দাদা, আমাদের বন্ধু তন্ময়দাকে। তন্ময়দা প্লিজ একটুখানি স্টেজে আসবেন। একটা জোরে হাততালি। আজকে যে আমরা এখানে সবাই একসঙ্গে একজোট হয়েছি সেটা ও না থাকলে হতোই না। থ্যাংক ইউ তন্ময়দা, একটা জোরে হাততালি তন্ময়দার জন্য। আর আমি রিকোয়েস্ট করবো শুভকে, আমরা ভেবেছিলাম ফুল দেবো, কিন্তু আমাদের মাইসো সিরিয়াসের তরফ থেকে আমরা প্রথম দিন থেকে আমাদের প্রথম গাছ দেওয়া অ্যাকচুয়ালি আইডিকে, প্রথম আমাদের একদম বিগিনিংয়ে। আইডি প্লিজ মঞ্চে একবার আসবে প্লিজ। এবং আজকে আমাদের আরেকটি এই গাছটি আমি রিকোয়েস্ট করবো আইডির সঙ্গে থাকুক। তন্ময়দা, শুভ প্লিজ ভিডিওটি তুলে দাও। থ্যাংক ইউ সো মাচ তন্ময়দা আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, মিনস আ লট টু মি। আমি না পড়লে ট্রেনটা সেট হবে কি? সেটা তো বকলোস, ওইটার মালিক এসে গেছে তো, দর্শনা কই? তোমাদের মধ্যে যে বিবাদটা বা যে কেমিস্ট্রিটা সারাক্ষণ হয়ে থাকে সেটা না হয় সবাইকে দেখানোর দরকার নেই। এটা বলে দিই, শুভ যেদিকে শুরু করলো, অ্যাকচুয়ালি যবে থেকে ছবি শুরু হয়েছে, ছবি শুটিং শেষ হয়েছে, তবে থেকে আজ অবধি, এবং এটা 18 তারিখ রাত্রির অবধিও হবে, কারণ 19 তারিখে ছবি রিলিজ। আপনাদের বলে রাখি, স্বামী এবং স্ত্রী, এই স্বামী স্ত্রী ঝগড়া যা হয় রাত্রির 12টায় শুরু হয়, ভোর 3টে 3:30, কোনোদিন একটু আগে হয়ে যায়, এবং পরের দিন আমি শাশুড়ির মতন শুনি পরের দিন সকালবেলা। তো এদের এই ঝগড়া যেন শেষ হয় বা না হয়, অ্যাকচুয়ালি চলুক, যতদিন এই ঝগড়া চলবে ততদিন ভালোবাসা থাকবে, সব ততদিন সব কথা বলো না, টাইম আপ। হ্যাঁ, এগিয়ে যাই আমরা। বুমাদা চলে যাবো, বুমাদা এই একদম দাদা, আমি একবারও বলিনি আপনি করছিলেন না কাজ। হ্যাঁ দাদা, হ্যাঁ স্যার, আমি এইটা শিখে গেছি, কিছু কেউ বড় গুরুজন বললে এখানে বসে যেতে হবে। আসুন, আমি বুমাদা আপনি আসুন, পরিষ্কার করে দিয়েছি, আসুন। এই আমি তাড়াতাড়ি করছি ব্যাপারটা এবার। আচ্ছা, এইবার আরেকজন যার জন্য আজকে এই পুরো ইভেন্টটা হয়েছে এবং হু ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন্ড, এবং আশা করি এরপরে আরো বন্ধুত্ব গাঢ় হবে। হ্যাঁ, না ভদ্রভাবে ডাকতে হবে, আমার বন্ধু। তোমার বন্ধুতে তুমি ভদ্রভাবে ডাকবে, আমার বন্ধুকে আমি ডাকবো না? হ্যাঁ, সৌভিক নোভেস্টার মালিক এবং আমার খুব কাছের বন্ধু, যাদের ছাড়া এই ছবিটা হতো না। তোমাদের সবাইকে কি ফাস্ট করছি দেখেছো, মানে প্রথমটা মেকআপ কেরো। আমার এই কথাগুলো বলে সময় নষ্ট না, আমার এইটুকু তো বলতেই হতো। তুমি যখন 3.5 ঘন্টা বলেছিলে যে যিশু সৌরভের কথা বলেছো, নিজের কথা বলেছো, বুম্বাদার কথা বলেছো। আচ্ছা, আমি আর সময় নষ্ট না করে আমি ডেকে নিতে চাইবো আমাদের সমস্ত কাস্ট যারা যারা রয়েছে। কাঞ্চন আছে, কাঞ্চন চলে গেছে। কাঞ্চন কোথায় গেছে? কাঞ্চন বেরিয়ে গেছে? ও আচ্ছা, চোখের সামনে দেখতে পাচ্ছি সবাইকে। পূজা, শাম্ব, দূর থেকে আমি শুরু করছি। টনি, সবাই কাস্ট ক্রু সবাই চলে আয়। আমি বলে দেবো, ঠিক বলে দেবো। সবাই চলে, বাবাইদা, সবাই চলে, সুদীপ দা, এসো। সবাই প্লিজ এসো, আমরা একটা ছবি তুলবো। আমরা খুব সুন্দর, তোমাদের ছাড়া আমাদের ছবিটা হতো না। এবং আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি, রুদ্রাক্ষে দেবপ্রিয়া, আমাদের অভিমানের মার্চেন্ডাইজ লঞ্চ করছি, সেটা আমরা মেসোমশাই আসুন, আসুন মেসোমশাই। চলে আসুন। ও মেসোমশাই না, আমার বাবার কথা বলছো। আচ্ছা,